নমস্কার, আমি সুমন। গোড়াতেই একটি সতর্কীকরণ। আজকের গল্পটা একটু বড়দের জন্য। আমার যে খুদে বন্ধুরা আমার চ্যানেলে গল্প শোনো, এই গল্পটা না হয় এখন বাদ থাক, একটু বড় হয়ে শোনো। গল্প তো আর পালিয়ে যাচ্ছে না। আর একটা ছোট অনুরোধ, যারা আমার কাজ শুনছেন, ভালো লাগছে, পারলে একটা লাইক দিয়ে যাবেন। আর পরিবারে বা বন্ধু মহলে গল্পপ্রিয় কেউ থাকলে একবার আমার কাজ তাদের শুনে দেখতে বলবেন। কারণ আমি আজও বিশ্বাস করি, জানেন তো, মাউথ টু মাউথ পাবলিসিটির থেকে ভালো কিছু হয় না। যাকে চলুন গল্পে যাওয়া যাক। আমাদের আজকের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায়ের চোর। আকস্মিক বর্ষায় ভিজিয়া ওঠা রাত্রি, বৈকালের মেঘশূন্য আকাশে সন্ধ্যার অন্ধকারের সঙ্গে সঙ্গে নিবিড় হইয়া মেঘ ঘনাইয়া আসিয়াছিল। মধ্যরাত্রে নিদ্রিত নিঝুম গ্রামটির উপর সে মেঘ সহসা অবিরাল ধারে গলিয়া পড়িতে শুরু করিল। গ্রামের পাশ দিয়া একটি খাল বহিয়া গিয়া রসুলপুরের কাছে বড় নদীতে মিশিয়াছে। খালটির পূর্ব পাড়ে গ্রামের যেটুকু অংশ আছে তাহাতে ভদ্রলোকের বসতি নাই। গোয়ালাপাড়া, কুমোরপাড়া আর বাগদিপাড়া লইয়া খালের এতীরের গ্রাম। কয়েক ঘর দরিদ্র চাষা তাহার মধ্যে মাথা গুঁজিয়ে আছে। খালের খানিকটা তফাতে প্রকাণ্ড একটা বিল। স্থানটি একটু জঙ্গলাকীর্ণ এবং অত্যন্ত অস্বাস্থ্যকর। গোয়ালাপাড়ার শেষের দিকে বিলের ধারের জঙ্গল ঘেঁষিয়া পুরাতন বিবর্ণ খড়ে ছাওয়া বাড়িটি মধু ঘোষের। তক্তপোষে মলিন দুর্গন্ধ বিছানায় মধু ঘুমাইয়াছিল। কাল সবে তাহার জ্বর ছাড়িয়া গিয়াছে। শরীরে এখনো ভালো করিয়া সে বল পায় নাই। বৃষ্টির শব্দে ঘুম ভাঙিয়া ছেঁড়া কাঁথাটা গায়ে জড়াইয়া সে বিছানায় উঠিয়া বসিল। বেড়ার গায়ে বাঁশের কঞ্চি বসানো ক্ষুদ্র জানালাটি দিয়া উৎসুক দৃষ্টিতে বাহিরের অন্ধকারের দিকে চাহিয়া বলিল, দেখ কাদু, কপালখানা দেখ একবার। কাদু আগেই উঠিয়া প্রদীপ জ্বালাইয়াছিল। বলিল, কপালের কি হলো? মধু বিমর্ষভাবে বলিল, এখনো পত্তি পেলাম না। আজ শালা জল নামলে, দুদিন পরে জলটা হলে একবার বেরোনো যেত। ভাদ্রের শেষ, এবছর আর জল হবে কিনা ভগবান জানে। বর্ষার রাত্রে চুরি করিবার অনেক সুবিধা। অমাবস্যার রাত্রির চেয়েও অন্ধকার গাঢ় হয়। ঠান্ডায় মানুষ গভীরভাবে ঘুমাইয়া থাকে। শত প্রয়োজনেও সহজে কেহ পথে বাহির হয় না। গ্রামের কুকুরগুলি আশ্রয় খুঁজিয়া লইয়া মাথা গুঁজিয়া থাকে। সামান্য পদশব্দেই খাঁ খাঁ করিয়া ওঠে না। গৃহস্থের ঘরের ভিটা বৃষ্টির জলে নরম হইয়া থাকে। শীত কাটা সহজ হইয়া পড়ে এবং শব্দও কম হয়। মধুর শীত কাটিবার বিশেষ দরকার ছিল। গত বৈশাখ মাসে রসুলপুরের মেলায় পুলিশের লাইসেন্স লইয়া বালা খেলার ব্যবস্থা করিয়া সে কিছু টাকা পাইয়াছিল। তারপর এ পর্যন্ত তাহার আর কোনো উপার্জন হয় নাই। উপার্জনের চেষ্টাও অবশ্য সে করে নাই। হাতের টাকা একেবারে শেষ না হইয়া গেলে রোজগারের দিকে মধু নজর দিতে পারে না। এমনিভাবেই সে এতকাল কাটাইয়াছে। এই তার স্বভাব। বছরের কয়েকটি মাস তাহার বেশ সুখেই কাটিয়াছে। বাকি মাসগুলি অভাবের পীড়নে তাহার ও কদুর কষ্টের সীমা থাকে না। একেবারে অচল হইয়া পড়ার আগে মধু সহসা আবার কিছু টাকা সংগ্রহ করিয়া ফেলে। বৈধ উপায়ে আজ পর্যন্ত সে একটি পয়সাও রোজগার করিয়াছে কিনা সন্দেহ। গোপন ও প্রকাশ্য যত প্রকার উপায়ে তাহার অনিয়মিত আয় হয়, তার সবকটি নীতি বিগড়িত। কিন্তু কোনো রকম নীতির ধার মধু ধারে না। পয়সার জন্য সে করিতে পারে না জগতে এমন কোনো কাজ নাই। সে শিশুর হার ছিনাইয়া লইয়াছে, মেলায় জুয়ারি সাজিয়া দরিদ্র কৃষকের উপার্জনে ভাগ বসাইয়াছে, পকেট মারিয়াছে, দূর গ্রামে গিয়া পিতৃদায় উদ্ধারের জন্য বাড়ি বাড়ি ভিক্ষা করিয়াছে, কোমরে ল্যাঙো টাঁটিয়া
সর্বাঙ্গ তৈলাক্ত করিয়া মাঝে মাঝে গৃহস্থের ভিটায় সিঁধ সেদিয়াছে। দেহে শক্তি ও মনে সাহস থাকিলে বোধহয় ডাকাতি করিতেও সে ছাড়িত না। দুয়ারের কাছে প্রদীপটা নামাইয়া রাখিয়া ঝাঁপ খুলিতে খুলিতে কাদু তাহার কথার জবাব দিয়া বলিল, বেরিয়ে তো রাজা হয়ে আসতে, মজুর খাটলেও মানুষ তোমার থেকে বেশি রোজগার করে। মধু আহত ও ঈষৎ উষ্ণ হইয়া বলিল, কেন, রোজগারটা কম কি হচ্ছে শুনি? তোকে সেদিন রূপোর চুড়ি দিইনি? কাদু মুখ ফিরাইয়া বলিল, ভারী রূপোর চুড়ি দিয়েছে, 4 বছর ঘর করছি, কগাছা রূপোর চুড়ি দিয়ে বাখানের আর সীমা নেই, চুলোয় গুঁজে দেব চুড়ি। ঝাঁপ খুলিয়া সে বাহিরে চলিয়া গেল। ঘুঁটের ঝুড়িটা বাইরে রোয়াক হইতে ঘরের ভিতর আনিয়া রাখিয়া বলিল, সাদা আল্লাহ চুলোয় গেছে, ঘুঁটে দিয়ে আর ঝিগড়ি করে মরলাম, 2 গাছা চুড়ি দিয়ে তোমার তো বড়াই কিসের? অন্য কেউ হলে কত দিত দেখতে। মধু অবাক হইয়া গেল। কাদুর মুখে এ ধরনের নালিশ শনিবার অভ্যাস তাহার ছিল না। নালিশ করিবার স্বভাবই কাদুর নয়। 4 বছর আগে বৃন্দাবনপুরের যতীন সাহার বাড়িতে শীত দিয়া মধুর একটা মোটা টাকা লাভ হইয়াছিল। মাসে 10 টাকা আর খাওয়া পড়া দিলেই কুমোরপাড়া সৌদামিনী তখন তাহার সঙ্গে বাস করিতে রাজি হইয়া যাইত। কিন্তু 200 টাকা পণ পান দিয়া কাদুকেই বিবাহ করিয়া সে ঘরে আনিল। 3-4 বছর জেলে পচিবার বিপদ মাথায় করিয়া উপার্জন করা এতগুলি টাকা দিয়াও একদিনের জন্য মধু আফসোস করে নাই। কাদুর রূপ ও গুণের তুলনায় ও টাকা কিছুই নয়। হাতে টাকা থাকায় কাদুকে ঘরে আনিয়া বছরখানেক তাহার সুখেই কাটিয়া গিয়াছে। 1 বছরের মধ্যে উপার্জনের জন্য মধু একেবারেই মাথা ঘামায় নাই। কাদুময় জগতে কাদুর নেশায় বিভোর হইয়া অলস অকর্মণ্য জীবনযাপন করিয়াছে। তাহার পর টাকার অভাবে প্রায়ই তাহারা কষ্ট পাইয়াছে। মাঝখানে তো মধু একবার জেলেই যাইতে বসিয়াছিল। সে সময় কাদুকে 2-1 বেলা উপোস পর্যন্ত করিতে হইয়াছে, কিন্তু কাদু কখনো অনুযোগ করে নাই। আজ কিছুদিন ধরিয়া তাহার যে কি হইয়াছে কে জানে। ফুঁ দিয়া আলো নিভাইবার সময় কাদুর আলোকোজ্জ্বল মুখখানি মধু একাগ্র দৃষ্টে চাহিয়া দেখিল। তাহার মনে হইল কাদুর মুখে একটি অপরিচিত ছায়া পড়িয়াছে। প্রদীপের শিখার কাছে মুখ আগাইয়া লইয়া গিয়া ফুঁ দেওয়ার আগে কাদু যেভাবে আর চোখে তাহার দিকে চাহিল, সে ভঙ্গিও মধুর কাছে অচেনা ঠেকিল। কাদু বিছানায় উঠিয়া আসিলে তাহাকে আদর করিবার চেষ্টা করিয়া মধু বলিল, একবার বেরোই আজ, তুই কি বলিস কাদু? কাদু দৃঢ়ভাবে তাহার আদর প্রত্যাখ্যান করিয়া বলিল, তোমার খুশি, ঘুম পেয়েছে, জ্বালাতন করুনি বাপু, আমাকে ঘুমোতে দাও। মধু আহত হইয়া কাঁথাটা গায়ের উপর টানিয়া লইয়া নিঃশব্দে শুইয়া পড়িল। বাহিরে ঝমঝম শব্দে বৃষ্টি হইতেছে। বর্ষার শেষ অভিনয়। 4-5 দিন পরেই পূর্ণিমা। কাল হয়তো মেঘশূন্য আকাশে চাঁদ উঠিবে। জোছনায় রাত্রিতে চলাফেরার গোপনতা যাইবে ঘুচিয়া। মধুর মন কেমন করিতে লাগিল। আজ রাত্রের মতো সুযোগ বহুকাল পাওয়া যাইবে না। কাদুর মুখে আবার কবে যে সে হাসি ফুটাইতে পারিবে কে জানে। যত দিন যাইবে অভাব ততই বাড়িয়া চলিবে। কাদুর ধৈর্য যখন একবার ভাঙিয়া গিয়াছে, রাগ ও বিরক্তি তাহার অভাবের অনুপাতে বাড়িবে বই কমিবে না। মধুর ঘুম আসিল না। শুইয়া শুইয়া সে আকাশ পাতাল ভাবিতে লাগিল। কিছুদিন আগে সে খবর পাইয়াছিল গ্রামের রাখাল মিত্র অনেকগুলি নগদ টাকা সঙ্গে লইয়া বাড়ি আসিয়াছেন। রাখাল মিত্রের বাড়িটি কাঁচা। রাখালের টাকা রাখিবার লোহার সিন্দুকও নাই। মধুর লোভ হইয়াছিল। রাখাল বাড়ি আসিলে রাখালের বউ
স্বামী সেবার সুবিধার জন্য একটি ঠিকে ঝি রাখে। ঘরের সন্ধান আনিবার জন্য অনেক বলিয়া কইয়া কাদুকে রাজি করাইয়া মধু তাহাকে রাখালের বাড়িতে কাজ করিতে পাঠাইয়াছিল। বলিয়াছিল, একদিনের তরে যা না কাদু, খবরটা এনে দে। একদিন কাজ করে পোষাচ্ছে না বলে চলে আসবি, আর তোকে যেতে হবে না। কাদু বলিয়াছিল, এ ভগবান, শেষকালে ঝিগিরি পর্যন্ত অদৃষ্টে ছিল। কোন ঘরে রাখাল ঘুমায়, তার ছেলে পান্নালাল কোন ঘরে শোয়, রাখালের ঘরে কোথায় বাক্স প্যাঁটরা থাকে, এসব খবর কাদু তাহাকে আনিয়া দিয়াছে। কিন্তু সেই হইতে নিজেও সে যেন কেমন বদলাইয়া গিয়াছে। প্রথমটায় মধু অতটা খেয়াল করে নাই, ভাবিয়াছিল ঝিয়ের কাজ করিতে পাঠানোয় কাদুর বুঝি রাগ হইয়াছে, সে অভিমান করিয়াছে, এ আর কদিন স্থায়ী হইবে। কিন্তু আজ কাদুর সুস্পষ্ট কলহ ভাষণ ও নিষ্ঠুর আচরণের পর তাহার পরিবর্তনের ইতিহাস মধুর আগা গোড়া মনে পড়িতে লাগিল। ইহাকে সাময়িক ক্রোধ ও বিরক্তি মনে করিয়া স্বস্তি লাভের সাহস তাহার আর রহিল না। সবচেয়ে বেশি করিয়া মধুর মনে পড়িয়া গেল এই কথা যে জ্বরের কদিন কাদু ভালো করিয়া তাহার সেবা করে নাই, সময় মতো খাইতে দেয় নাই, না ডাকিলে কাছে আসে নাই, সর্বদা কিরকম অন্যমনস্ক থাকিয়াছে। একদিনের বেশি তাহার দাসী বৃত্তি করিবার কোনো প্রয়োজন ছিল না, তবু বিশেষ করিয়া বারণ করা সত্ত্বেও তাহাকে অসুস্থ রাখিয়া সে রাখালের বাড়ি কাজ করিতে চলিয়া গিয়াছে। কৈফিয়ত দিয়াছে, হঠাৎ কাজ ছাড়িয়া দিলে লোকে সন্দেহ করিবে। সন্দেহ করবে না করবে আমি বুঝবো, তুই আর কাজে যাস নে কাদু। এ মাসের কটা দিন যাই, বলা নেই কওয়া নেই, হঠাৎ মানুষের কাজ ছেড়ে দিই কি করে শুনি। এমনি সব কথা, যার অর্থ বোঝা যায় না। মাঝখানে একদিন রাখালের ছেলে পান্নাবাবু আসিয়াছিল এক অদ্ভুত প্রস্তাব লইয়া। রাজু কাল শ্বশুর বাড়ি যাবে, মধু তোমার বউকে সঙ্গে দিতে হবে, বেশি দিনের জন্য নয়, ধরো এই দিন 15। মধু রাজি হয় নাই, কিন্তু রাখালের মেয়ের ঝি হইয়া তাহার শ্বশুরবাড়ি যাইবার জন্য কাদুর উৎসাহ দেখিয়া সে অবাক হইয়া গিয়াছিল। যাওয়ার অনুমতি না পাওয়ায় 2 দিন কাদু তাহার সঙ্গে ভালো করিয়া কথা বলে নাই। 10 টাকা মাইনে দিত, 10টা টাকা তোমার জন্য জলে গেল বলিয়া বলিয়া কয়দিন সে যে কেন আফসোস করিয়া মরিয়াছিল, অনেক ভাবিয়াও মধু তাহা বুঝিতে পারে নাই। অনেকক্ষণ পর মধু টের পাইল পাশে কাদুর চোখেও ঘুম আসে নাই। ঘুমোসনি কাদু? না। মধু আর একবার তাহাকে জড়াইয়া ধরিবার চেষ্টা করিয়া বলিল, কেন ঘুমোসনি রে? এত ঘুম কাতুরে তুই? গরম লাগছে, ছাড়ো। সারাদিন গুমোট করা গরমের পর এতক্ষণে পৃথিবীর আবহাওয়ায় মনোরম শীতলতা ঘনাইয়া আসিয়াছে। কাদুর কথাটা মধু বিশ্বাস করিতে পারিল না। তোর কি হয়েছে বলতো? কি আবার হবে? কিচ্ছু হয়নি। জ্বর থেকে উঠেছ, রাত না জেগে ঘুমো না বাপু। এ অনুরোধ স্নেহের পরিচায়ক, কিন্তু কথাগুলোতে এমন ঝাঁজ ছিল যে মধু আবার আহত ও অবাক হইয়া গেল। কাদুর এই স্থায়ী অনমনীয় বিরক্তির ব্যাপারটা অনুমান করিবা অবধি তাহার মনের মধ্যে দারুণ অশান্তি হইতেছিল। বুনো শিয়ালের প্রকৃতি লইয়া ঈশ্বরের কোন বিস্ময়কর নিয়মে কাদুকে সে ভালোবাসিয়াছিল বলা যায় না। আপনার বিকৃত গোপনতা, লোভ ও সেই লোভের জন্য বিরামহীন শাস্তির আশঙ্কা এবং মৃত বিবেককে বুকে করিয়া বইয়া বেড়ানোর যন্ত্রণা তাহার মনের চারিদিকে অন্তহীন প্রাচীর তুলিয়া দিয়াছিল। স্বার্থ ছাড়া জগতে সে আর কিছুই বোঝে না, তবু কাদুর প্রতি তাহার অপরিসীম মমতা আছে, যে মমতার বশে কাদুর জন্য তাহার অনেকগুলি ত্যাগ সম্ভব হইয়াছে।
তাহার নিস্তেজ ভীরু মন, তাহার চেয়ে যারা দুর্বল তাদের উপর অত্যাচার করিবার জন্য সর্বদা উন্মুখ হইয়া থাকে। মাঝে মাঝে কাদুর সুন্দর ফাঁপা গাল দুটিতে চড় কষাইয়া দিবার জন্য মনে যে তাহার কখনো উন্মত্ত ইচ্ছা জাগে নাই এমন নয়, কিন্তু জীবনে আর কোনো বিষয়ে লেশমাত্র সংযম না থাকিলেও এই ইচ্ছাকে সে বরাবর দমন করিয়া আসিয়াছে। রাগের সময় চোখ রাঙাইয়াছে, দাঁতে দাঁত ঘষিয়াছে, যাতা গাল দিয়া বসিয়াছে, কিন্তু কখনো গায়ে হাত তোলে নাই। কাদুর চোখে জল দেখিবা মাত্র নিজেও সে গলিয়া জল হইয়া গিয়াছে। ভদ্রলোকে যেভাবে প্রগাঢ় আবেগের সঙ্গে, প্রেমাত্মক সুনিবিড় আত্মীয়তার সঙ্গে ক্রন্দশীলা প্রেয়সীকে আদর করে, তেমনিভাবে বুকে নিয়া চুমু খাইয়া গদগদ ভাষায় ভালোবাসা জানাইয়া কাদুকে সে সোহাগ করিয়াছে। বলিয়াছে, তুই আমার পাঁজরা কাদু, তুই আমার চোখের মণি, আমার আধার ঘরে আলো তুই, মানিক তুই। মাইরি বলছি, এক লহমার জন্য তোকে চোখের আড়াল করলে বুক ফেটে যায় কাদু। কাদুও এ ভালোবাসা কড়ায় গণ্ডায় শোধ করিতে ছাড়ে নাই। মন দিয়া করিয়াছে স্নেহ, দেহ দিয়া করিয়াছে সেবা। চোরের মনটি চুরি করিবার জন্য যত কলা কৌশল ছলচাতুরি সম্ভব তাহার একটিকেও সে অবহেলা করে নাই। মধুর মনে হইয়াছে জগতে কাদুর তুলনা নাই। রূপে, গুণে, স্নেহে, মমতায় সে অতুলনীয়। অনেক তপস্যায় তাকে সে পাইয়াছে। তার সেই কাদু কি আজ পর হইয়া গেল? সোনার চুড়ির বদলে রূপার চুড়ি দিয়াছে বলিয়া সোনার মেয়ে কি পাথর হইয়া গিয়াছে? তাহার চেয়ে টাকাকেই সে বেশি ভালোবাসিতে শিখিয়াছে। আরো খানিকক্ষণ চুপচাপ শুইয়া থাকিবার পর মধু হঠাৎ উঠিয়া বসিল, বলিল, কাদু, ওঠ তো একবার। কাদু বলিল, কেন উঠবো কি জন্যে? আলো জ্বালা, বেরোবো। খানিকক্ষণ কাদুর উঠিবার লক্ষণ দেখা গেল না। মনে মনে সে কি ভাবিতে লাগিল কে জানে। তারপর নিঃশব্দে উঠিয়া প্রদীপ জ্বালিল, বলিল, না বেরোলেই হতো, আজ জ্বর থেকে উঠেছ। মধুর হঠাৎ রাগ হইয়া গেল। অত সোহাগে তোর আর কাজ নেই জানলি? ঢের হয়েছে। অন্য লোকে কত দিত, যে দিত জানা তার কাছে। কাদুর হাতের নতুন চুড়িগুলি প্রদীপের আলোয় চিকচিক করিতে দেখিয়া মধুর রাগ এক মুহূর্তে অভিমানে পরিণত হইয়া গেল। জ্বর গায়ে রাত দুপুরে বৃষ্টি মাথায় কামাতে চললুম, মেয়ের মুখ তবু হাঁড়িপানা হয়ে রইল। ধরা পড়ি তো আচ্ছা হয়। কাদু বলিল, কে যেতে বলেছে? তুই বলেছিস, তুই। চুপ করে থাক কাদু, রাগের সময় কথা কয়ে রাগ বাড়াস না। কাদু একটু ভয় পাইয়া বলিল, খামোখা রাগ করলে মানুষ কি করবে? মধু রাগে অভিমানে স্ত্রীর কথার কোনো জবাব দিল না। কেন ও পায়ে ধরিতে পারে না? গলা জড়াইয়া কাঁদিতে পারে না? বলিতে পারে না, অসুস্থ শরীরে আজ তুমি যেও না গো, তোমার দুটি পায়ে পড়ি, কথা শোনো লক্ষ্মী, নইলে আমি গলায় দড়ি দেব। মধু কোমরে ল্যাঙো টাঁটিল। কোমরে যে এত ব্যথা ধরিয়া আছে শুইয়া থাকিবার সময় কে তাহা জানিত। ঘরের কোণে ভুসি রাখার জালার ভিতর হইতে শীতকাঠিটি বাহির করিয়া মধু বলিল, মরচে ধরে গেছে, খেয়াল করে একটু তেল একদিন মাখিয়ে রাখতে পারিস নি? শিলটা আনতো, একটু ঘষে নি। কাদু বলিল, বৃষ্টিতে মাটি নরম হয়ে আছে, ওতেই হবে। মধু বলিল, যেমন তেমন করে আমাকে বিদায় করতে পারলে বাঁচিস, বল। তোর এত টাকার খাই কবে থেকে হলো বলতো? কাদু কথা কহিল না। শিলটা আনিয়া দিয়া বিছানায় বসিয়া একবার এদিক ওদিক চাহিয়া ঘাড় হেঁট করিয়া রহিল। তাহার এই অপরিচিত ভঙ্গি মধুর একেবারেই ভালো লাগিল না। তীক্ষ্ণ দৃষ্টিতে চাহিয়া সে বলিল, তেল মাখবো, তেল দে কাদু।
কাদু বলিল, তেল নেই। নেই? কেন নেই? জানি নে বাপু, অত নেই তো আমি কি করব, করিয়ে আনবো। মধু স্থির দৃষ্টিতে কাদুর দিকে চাহিয়া রহিল। কাদুর মধ্যে একটা চাপা উত্তেজনা, একটা গোপন করা চাঞ্চল্য এতক্ষণে সে আবিষ্কার করতে পারিয়াছে। সে নিজে পাকা চোর, চোরের ভঙ্গি তাহার অজানা নয়। কাদুর চোখে মুখে চুরির উদ্দেশ্য সে যেন স্পষ্ট দেখিতে পাইল। সন্দিগ্ধ হইয়া বলিল, ওর ভাবখানা কি বলতো? ওরম করছিস কেন? কাদু থতমত খাইয়া বলিল, ভাবনা লাগছে, তোমার জন্য ভাবনা লাগছে। বাড়ির মানুষকে সজাগ দেখলে শীত দিও নে বাপু, ফিরে এসো। তবু যাইতে বারণ করবি না। প্রথম দিন এমনিভাবে ল্যাঙট পড়িয়া সারা গায়ে তেল মাখিয়া বাহির হইবার সময় কাদু কেবল তাহার পায়ে ধরিতে বাকি রাখিয়াছিল। সেই দিনের কথাটা ভাবিতে ভাবিতে মনের মধ্যে একটা ক্ষুব্ধ অসন্তোষ লইয়া মধু ঝাঁপ খুলিয়া বাহিরে চলিয়া গেল। কাদুর ও তাহার নিজের শরীরের উত্তাপে উষ্ণ শয্যা ছাড়িয়া আসিয়া বৃষ্টির প্রথম ফোঁটার স্পর্শে মধুর সর্বাঙ্গ শিহরিত হইয়া উঠিল। একবার সে মনে করিল ফিরিয়া যায়, কিন্তু ফিরিয়া গেলে কাদু খুশি হইবে না স্মরণ করিয়া দাঁতে দাঁত চাপিয়া গোয়ালপাড়ার ভিতর দিয়া সংকীর্ণ পথ ধরিয়া সে সাবধানে গ্রামের দিকে আগাইয়া চলিল। বৃষ্টি ধরিয়া আসিলেও আকাশ নিবিড় মেঘে আচ্ছন্ন হইয়া আছে। জলসিক্ত স্তব্ধ খড়ের ঘরগুলির পাশ দিয়ে চলিতে চলিতে মধুর অসন্তোষ বাড়িয়া গেল। সবচেয়ে ভাঙাচোরা ঘরটি দেখিয়া তাহার মনে হইল যে এই বাড়ির বউ 7 দিন উপোস করিয়া থাকিলেও বোধহয় অসুস্থ স্বামীকে এই অন্ধকার বাদলার রাতে ঘরের বাহির হইতে দেয় না। ওই স্বামীর ভাগ্যের সাথে তার ভাগ্যের পার্থক্য অকারণ নয়। যতই গরিব হোক, ও চোর নয়, সে চোর। তার বউ তাই নিজের সুখের জন্য তাহাকে বিপদের মুখে যাইতে দিতেও দ্বিধা করে না। চোর স্বামীকে অনায়াসে ঘরের বাহির করিয়া দিয়া ঝাঁপ বন্ধ করিয়া ঘুমায়। অল্পক্ষণের মধ্যেই মধু খালের ধারে পৌঁছিয়া গেল। বহুকাল পর আজ সে আত্মগ্লানি অনুভব করিতে আরম্ভ করিয়াছে। পাপ পুণ্য ভালো মন্দের যে সংস্কার তাহার মরিয়া মরিয়া একেবারে নবজন্ম গ্রহণ করিয়াছিল, তাহারাই যেন আবার আগের রূপ ধরিয়া তাহার মনের মধ্যে অস্বস্তি ও বিতৃষ্ণা ছড়াইয়া দিতে লাগিল। খালের ধারে ধারে খানিক দূরে পুলটার দিকে চলিতে চলিতে দস্যু রত্নাকরের মতো সহসা মধু অনুভব করিতে আরম্ভ করিল এতকাল সে অতি ঘৃণ্য জীবনযাপন করিয়া আসিয়াছে। অকথ্য কদর্য জীবন। পাপের তাহার সীমা নাই, নরকেও তাহার ঠাঁই হইবে না। ভাবিয়া নিজেকে মধুর অত্যন্ত অসহায় মনে হইতে লাগিল। একটা অভূতপূর্ব হারাইয়া যাইবার অনুভূতির মধ্যে তাহার সহসা যেন ভয় করিতে লাগিল। সে আবার ভাবিল, থাক, কাজ নেই চুরি করিয়া, ফিরিয়া যাওয়াই ভালো। কিন্তু কাদুকে মনে করিয়া এবারও প্রত্যাবর্তনের ইচ্ছাটা তাহাকে দমন করিয়া ফেলিতে হইল। কাদুর উপর তাহার রাগ ও অভিমানের সীমা ছিল না, তবু এমন অবস্থাতেও সে ভুলিতে পারিল না যে কাদু তাহাকে দুর্লভ রূপ যৌবন দিয়াছে। আজ না দিক, এতকাল স্নেহও দিয়াছে। সেই দাবিতে কাদু তাহার কাছে সুখ চায়। প্রার্থনাটা যতই স্বার্থপর হোক, অসঙ্গত নয়, অনুচিত নয়। কাদুকে এসব তাহার দিতেই হইবে যে। খানিক আগাইয়াই কুমোরপাড়ার ঘাট। ঘাটে 4-5টি ছোট বড় নৌকা বাঁধা আছে। একটি নৌকার ছোয়ের মধ্যে এত রাত্রে আলো জ্বলিতেছে দেখিয়া মধু একটু আশ্চর্য হইয়া গেল। এত রাত্রে খালে নৌকার মধ্যে আলো জ্বালিয়া কে বসিয়া আছে? বহুকাল ধরিয়া অন্ধকারে পথে বিপথে বিচরণ করিয়া মধুর সাপের ভয় ছিল না। ঘন কাশবনের মধ্যে
উবু হইয়া বসিয়া দুই হাতে কাশ ফাঁক করিয়া করিয়া ঘাটের পাশে নৌকার খুব কাছেই সে একটু একটু করিয়া আগাইয়া গেল। ভাবিল, বিদেশি পাটের দালাল হয়তো, কপাল ভালো। রসুলপুরে নদীর ঘাটে এমনই এক বর্ষার রাত্রে মধু একজন মুখচেনা পাটের দালালের নৌকা হইতে একবার একটা ক্যাশ বাক্স সরাইয়াছিল। বাক্সে ছিল প্রায় 700 নগদ টাকা। আজও ফাঁকতালে তেমন একটা দাও মারা যাইবে ভাবিয়া মধু খুশি হইয়া উঠিল। ভাবিল, রাখালের ভিটায় হয়তো আজ আর তাকে শীত কাটিতে হইবে না। ধরা পড়িলে রাখালের গোয়ার গোবিন্দ ছেলেটার হাতে মার খাইয়া মরিবার ভয়ে থাকিয়া থাকিয়া মেরুদণ্ডের মধ্যে শিরশির করিয়া উঠিবে না। পান্নাবাবুকে মধু বড় ভয় করে। জলের স্রোতে নৌকাটি পাশাপাশি তীরের দিকে ঘেঁষিয়া আসিয়াছিল। কোমর জলে নামিয়া ছইয়ের ফুটায় চোখ দিয়া ভিতরে তাকাইতেই মধুর আকাশ কুসুম শূন্যে মিলাইয়া গেল। ভিতরে বিছানা পাতা আছে। মাথার কাছে আলো রাখিয়া সেই বিছানায় চিত হইয়া শুইয়া বই পড়িতেছে রাখালেরই বড় ছেলে পান্নাবাবু। রাখালের বাড়িতেই চুরি করিতে বাহির হইয়া রাখালের ছেলেকেই খালের ঘাটে নির্জন নৌকায় এত রাত্রে একাকী বই পড়িতে দেখিবে, মধুর ইহা কল্পনাতীত ছিল। নৌকার ধার ঘেঁষিয়া জলের মধ্যে খানিকক্ষণ সে অভিভূত হইয়া দাঁড়াইয়া রহিল। তারপর তাহার মনে হইল, ব্যাপারটা হয়তো খুব আশ্চর্যজনক নয়। পান্নাবাবু কাল বোধহয় শহরে যাইবে। আকাশে মেঘের ঘন ঘটা দেখিয়া সকাল সকাল খাওয়া দাওয়া সারিয়া নৌকায় আসিয়া শুইয়া আছে। ভোর রাত্রে মাঝি আসিয়া নৌকা খুলিবে। কিন্তু রাখালের বাড়ির কাছে মজুমদার ঘাটে নৌকা না বাঁধিয়া এত দূরে উজানে আসিয়া নৌকা রাখা হইয়াছে কেন? অনেক ভাবিয়াও মধু তাহার কারণটা অনুমান করিতে পারিল না। কিন্তু একটা বিষয়ে সে অনেকটা নিশ্চিন্ত হইয়া গেল। রাখালের বাড়িতে বুড়ো রাখাল নিজে আর দুটি ছোট ছোট ছেলে ছাড়া পুরুষ মানুষ আর কেহ নাই। তাহার আবির্ভাব প্রকাশ পাইয়া গোলমাল হইলেও সহজে তাহাকে কেহ আয়ত্ত করিতে পারিবে না। মধু আর তীরে উঠিল না, সাঁতরাইয়া খাল পার হইয়া গেল। তাহার মন এখন অনেক হালকা হইয়া গিয়াছে। ভাগ্যের অনেকগুলি যোগ হিসাব করিয়া তাহার এই ধারণা হইয়াছে যে আজ রাত্রে তাহার সাফল্য অনিবার্য। আজ চুরি করিতে বাহির হইবে বলিয়াই কাল তাহার জ্বর ছাড়িয়া গিয়াছে। আকাশে আজ তাহার চুরির সুবিধার জন্যই মেঘ ঘনাইয়া আসিয়াছে এবং পান্নাবাবুকে বাড়ি ছাড়িয়া নৌকায় আসিয়া শুইতে হইয়াছে। ভাগ্যের আহ্বান উপেক্ষা করিয়া দৈহিক দুর্বলতার ছুতোয় সে অলস হইয়া ঘরে শুইয়া থাকিতে পারে বলিয়া তাহাকে বাহির করিবার জন্য কাদুর মেজাজটাও আজকেই গিয়াছে বিগড়াইয়া। আজ হয়তো তাহার লাভেরই কপাল। মধুর দুচোখ লোভে চকচক করিয়া উঠিল। অন্ধকারের একটা গাঢ়তর অংশের মতো নিস্তব্ধ পায়ে সে গ্রামের মধ্যে প্রবেশ করিল। থাকিয়া থাকিয়া দমকা বাতাসে মধুর শীত করিয়া উঠিতেছে, কিন্তু মনে তাহার আর কোনো দুঃখ নাই। কাদুর কাছে ঘা খাইয়া ক্ষণকাল পূর্বে সে একেবারে নরক যাত্রা করিয়াছিল। এখন সে অনায়াসে স্বর্গে উঠিয়া গিয়াছে। চুরি করার মধ্যে আর সে দোষের কিছু দেখিতে পাইল না। ভাবিল, কিসের পাপ? জগতে চোর নয় কে, সবাই চুরি করে। কেউ করে আইন বাঁচাইয়া, কেউ আইন ভাঙে। স্বাধীনতার মূলধন লইয়া এ ব্যবসায় নামিতে যাহাদের সাহস নাই, চুরিকে পাপ বলে শুধু তাহারাই। পারিলে তাহারাও চুরি করিত। চোরের চেয়েও তাহারা অধম, তাহারা ভীরু কাপুরুষ। মধু প্রচুর আত্মপ্রসাদ ভোগ করিতে লাগিল। উত্তেজিত লোভের মধ্যে চুরির সমর্থন তাহার কাছে প্রায় গৌরবময় হইয়া উঠিল। এমন জীবন আর নাই। কতকাল ধরিয়া কত কষ্টে বিদেশে টাকা উপার্জন করিয়া রাখাল বাড়ি আসিয়াছে। রাজার খাজনা মিটাইবে, দেনা শোধ করিবে, জমি কিনিবে, মেয়ের বিবাহ দিবে। এক রাত্রে কয়েক মিনিটের মধ্যে ওই টাকার হস্তান্তর।
মাথার ঘাম পায়ে ফেলিয়া উপার্জন করিবার সময় সাধু রাখাল কি তাহা ভাবিতেও পারিয়াছিল টাকাগুলি শেষ পর্যন্ত মধুর কাজে লাগিবে? সে তাহার কাদুর মুখে হাসি উপভোগ করিবে বলিয়া কাটিয়া মরিয়াছে রাখাল। এ যেন কৌতুক, এ যেন তাহার বাহাদুরি। মধুর ঠোঁট ভাঙিয়া হাসি ফুটিল। অনুতাপ ও আত্মপ্রসাদ। আজ রাত্রে মধুর মনে এই ক্ষণে ক্ষণে আকাশ পাতাল দোল খাওয়াটা বিস্ময়কর কিছু নয়। চোরের অভিজ্ঞতা তুলনাহীন, তাহাদের হৃদয় পরিবর্তনও অসাধারণ। অথচ চোরেরা জীবনে একা, ওদের আপনার কেহ নাই। কবির মতো, ভাবুকের মতো নিজের মনের মধ্যে ওরা লুকাইয়া বাস করে। যে স্তরের অনুভূতি ওদের থাক, যে রুক্ষ স্ত্রীহীন সীমানার মধ্যেই ওদের কল্পনা সীমাবদ্ধ হোক, ওদের অনুভূতি, ওদের কল্পনা ক্ষণে ক্ষণে বিচিত্র, পরিবর্তনশীল। অনেক ভদ্রলোকের চেয়ে ওরা বেশি চিন্তা করে। জীবনে এমন অনেক সত্যের সন্ধান ওরা পায়, বহু শিক্ষিত সুমার্জিত মনের দিগন্তে যাহার আভাস মাত্র নাই। কবির নেশা নারী, চোরের নেশা চুরি। আসলে দুটো নেশাই মানসিক উর্বরতা বিধানের পক্ষে সমান সারবান। সংসারে এমন লক্ষ লক্ষ সাধু আছে যাদের লইয়া আমি গল্প লিখিতে পারি না। জীবনে তাহাদের গল্প নাই। প্রেমিকের মতো অন্যায় অসঙ্গত চুরি করা প্রেমে বুৎপন্ন প্রেমিকের মতো চোরের জীবনও গল্পময়। সিঁধের ফুটা দিয়া রাখালের ঘরের মধ্যে প্রবেশ করিবার সময় মধুর হৃদয় তীব্র সতেজ উত্তেজনায় ভরপুর হইয়া গেল। তাহার প্রতিটি ইন্দ্রিয় তীব্র সতর্কতায় সজাগ হইয়া রহিল। ঘরে আলো কমানো ছিল। খাটের উপর 5-6 বছরের ছেলেকে লইয়া রাখাল শুইয়া আছে। রাখালের স্ত্রী ও বিবাহযোগ্যা মেয়েটির বিছানা হইয়াছে মেঝেতে। এদিকের অন্ধকার কোণে নিঃশ্বাস রোধ করিয়া দাঁড়াইয়া মধু ঘরের চারিদিকে দেখিতেছিল। নিস্তব্ধ ঘরে ঘুমন্ত মানুষের শান্ত আবহাওয়া। এর মধ্যে আসিয়া দাঁড়ানো মাত্র মধুর উত্তেজনা আরো তীব্র, আরো উন্মাদনাকর হইয়া উঠিল। ঘরের বাহিরের অন্ধকার হইতে আসিয়া ঘরের মৃদু আলোতেও সে সমস্ত পরিষ্কার দেখিতে পাইতেছিল। রাখালের মেয়েটির উপর চোখ পড়িতেই তাহার বুকের মধ্যে ছাঁট করিয়া উঠিল। মেয়েটি অবিকল কাদুর মতো ভঙ্গিতে ঘুমাইয়া আছে। আচ্ছা, জগতের সব মেয়ে কি এমনিভাবে ঘুমায়? কিন্তু কাদুর হাতে রূপার চুড়ি, মেয়েটি সোনার চুড়ি পরিয়াছে। কাদুর মতো মোটাও নয়। এখনো দেহটি ওর উচ্ছ্বসিত হইয়া উঠিবার সময় পায় নাই। ক্ষীণ কটিতটে দেহরেখা ওর ধনুকের মতো বাঁকিয়া আছে। মুখখানা কচি, ফুলের মতো কোমল, কাদুর মুখের মতো পাকিয়া যায় নাই। গায়ের রং গোধূলির মতো মনোরম, প্রভাতের মতো উজ্জ্বল। এই মেয়ের বিবাহের জন্যই বিশেষ করিয়া রাখাল টাকা লইয়া বাড়ি আসিয়াছে। কাদুকে তাহার টাকা দিয়া কিনিতে হইয়াছে। টাকা দিয়া এই মেয়েকে রাখাল বিলাইয়া দেবে। মধু নিজেই মাথা নাড়িল। এক মুহূর্তের জন্য তাহার মুখের ভাব বিষণ্ণ ও করুণ দেখাইল। কামনা করিবার অধিকার জগতে সকলেরই আছে। কোনো অবস্থাতেই কেহ নিজেকে এই অধিকার হইতে বঞ্চিতও করে না। রাখালের ঘুমন্ত মেয়েটির জন্য একটি প্রগাঢ় অস্থায়ী প্রেম অনুভব করিতে মধুর হৃদয় কোনো বাধা পাইল না। হৃদয়ে এই আকস্মিক আবেগ সঞ্চার তাহার নতুন নয়। গহনার দোকানের সামনে দাঁড়াইয়া এমনি আকস্মিক হৃদয়োচ্ছ্বাস সে অনুভব করিয়াছে। দোকানের সুরক্ষিত গহনাগুলিকে দুর্লভ জানিয়া সে যেমন ব্যথা পাইয়াছে, আজ তাহার এই কলঙ্কিত নিশীত অভিযানের উগ্র ভয়কাতর উপলব্ধির মধ্যে আকাশের চাঁদের মতো দুষ্প্রাপ্য শিথিল বসনা মেয়েটির জন্য ক্ষণিকের নিবিড় ব্যর্থ প্রেমে তেমনি একটি বেদনা অনুভব করিল। তাহার সাধ হইল মেয়েটিকে একবার সে স্পর্শ করে,
পরম আগ্রহে কম্পিত ব্যাকুল বাহুতে কাদুর মতো ওকে একেবারে সজোরে বুকে চাপিয়া ধরিয়া পলাইয়া যায়। টাকা দিয়া তার কাজ নাই। স্বর্গচ্যুত অভিশপ্ত দেবতা হঠাৎ চোখ মেলিয়া অদূরে স্বর্গের ছবি দেখিলে যেমন করিয়া অশান্ত ও বিচলিত হইয়া পড়ে, মধুর বিকৃত মন নিষ্পাপ সুন্দরী মেয়েটির একটু স্পর্শ লাভের জন্য তেমনি ভাবে কাঁদিয়া উঠিল। মরুপথের সামনে এ যেন সরোবরের আবির্ভাব। মরিচিকার মতো মিলাইয়া যাইবে জানিয়াই ঝাঁপ দিবার স্বাদ যেন কমে না, বরং আরো বাড়িয়া যায়। মধু জোরে নিঃশ্বাস ফেলিল। দেব মন্দিরের বাইরে দাঁড়াইয়া অশান্ত আত্মার ধূপগন্ধের বায়ুকে নিঃশ্বাসে গ্রহণ করার মতো শ্বাস টানিয়া লইয়া আপনার জলসিক্ত অর্ধ উলঙ্গ দেহের দিকে চাহিয়া তাহার চোখে জল আসিয়া পড়িল। সে যে নরকে বাস করে, আজ পর্যন্ত সে যে এক মুহূর্ত শান্তি পায় নাই। কথাটা হঠাৎ আবার তাহার মনে পড়িল। তার নোংরা দুর্গন্ধ ঘর, স্থূলাঙ্গী টাকা দিয়ে কেনা হিংচেতা স্ত্রী, তার লোভ ও ভয়ের একটানা অস্বাভাবিক জীবন। ভদ্রলোকে কিভাবে বাঁচে মধুর তাহা অজানা নয়। সৎ ধর্মভীরু গৃহস্থের জীবনযাত্রা প্রণালীর সঙ্গে তার পরিচিতি আছে। তেমনি একটা ঘুমন্ত পরিবারকে চোখের সামনে রাখিয়া একটি কিশলয়ের মতো কোমল কিশোরীকে ভালোবাসিয়া মনে মনে মধু নিজের জীবনের সঙ্গে সংসারে যারা চোর নয় তাদের জীবনের তুলনা করিল। কিন্তু কয়েক মুহূর্ত পরেই মধুর এ অনুভূতি একেবারে লোপ পাইবে। তবু ইহা ভালোবাসাই। হিংসায়, ক্ষোভে, হতাশায় সে একেবারে জর্জরিত হইয়া গেল। ভাবিল ফিরিয়া যায়। কাজ নাই তার চুরি করিয়া। ফিরিয়া গিয়া নূতন করিয়া জীবন আরম্ভ করিবে, সংযত সুন্দর পবিত্র জীবন। ঈশ্বরকে আর কি ভক্তি করা যায় না? কাদুকে কি শেখানো যায় না? লোভ করিতে নাই, নোংরা থাকিতে নাই, অবাধ্য হইতে নাই, কলহ করিতে নাই। সোনার চুড়ির চেয়ে রূপোর চুড়িতে সুখ বেশি, এ কি কাদুকে বোঝানো যায় না? পরকালের কথা ভাবিয়া পরদ্রব্যের উপর লোভ করা কি তাহারা দুজনে বন্ধ করিতে পারে না? সে মজুর খাটিবে, গরু কিনিয়া দুধ বেচিবে, জমি কিনিয়া চাষ করিবে, না হয় গ্রামের মধ্যে মনোহারীর দোকান দিবে। স্বামী স্ত্রী দুজনে মিলে তাহারা মন্ত্রগ্রহণ করিবে। সকালে উঠিয়া দিনের বেলা প্রভাতের দেবতাকে প্রণাম করিয়া সন্ধ্যা পর্যন্ত জীবিকার্জনের জন্য খাটাখাটি করিবে। সন্ধ্যার পর একাগ্র চিত্তে তাহারা মালা জপ করিবে। আস্তে কথা বলিতে শিখিবে, দুঃখে বিচলিত হইবে না। হৃদয়ের শান্তিতে সকল অবস্থায় শান্ত হইয়া থাকিবে। কাদুর একটি ছেলে নষ্ট হইয়া গিয়াছে, কাদুরই অসাবধানতায়। এবার ছেলে মেয়ে হইলে বাঁচিবে। তাহাদের লইয়া সুখে তাহারা ঘর সংসার করিবে। এতকাল সে চুরি করিয়াছে, চুরি করিয়া লাভ কোথায়? প্রত্যেক চোরই মধ্যে মধ্যে নিজেকে প্রশ্ন জিজ্ঞাসা করে, কিন্তু তবু চুরি করিতে ছাড়ে না। চোর চুরি করিবে না তো করিবে কি? চুরি ছাড়া চোরের জীবনে আর যে সবই আকাশ কুসুম। মধুর এত অনুতাপ, রাখালের মেয়ের জন্য এত ভালোবাসা, সৎ হওয়ার এত ব্যাকুল আকাঙ্ক্ষা কিছুক্ষণের মধ্যেই মিলাইয়া আসিল। রাখালের তোরঙ্গটি সিঁধের ফাঁক দিয়া একটু পরেই বাহিরে চলিয়া গেল। বেশি টাকা রাখার উপযুক্ত এই একটি তোরঙ্গই রাখালের ছিল। কিছু দূরে একটি আম বাগানের মধ্যে ঢুকিয়া মধু তোরঙ্গটি ভাঙিল। রাখালের বোধ হয় টাকা রাখিবার থলি ছিল না। নোট আর টাকাগুলি সে একটি বালিশের খোলের মধ্যে ভরিয়া বাক্সে রাখিয়াছিল। অনেকগুলি খুচরো টাকা থাকায় পুঁটুলিটি কম ভারী হয় নাই। হাতে করিয়া আনন্দে মধুর মন নাচিয়া উঠিল। খাল পার হইবার সময় একবার তাহার মনে হইল, টাকার অভাবে হয়তো রাখাল মেয়েটির বিবাহ দিতে পারিবে না।
কিন্তু কথাটা তাহার মনে একেবারেই আমল পাইল না। রাখালের মেয়ের জন্য তাহার বুকের মধ্যে আর বিন্দু মাত্র প্রেম অবশিষ্ট নাই। রাখালের মেয়েকে সে ভুলিয়া গিয়াছে। মধু জানিত কুমোরপাড়ার ঘাটে পান্নাবাবুর নৌকা বাঁধা আছে, কিন্তু ঘাটের কাছে আসিয়া ইতিমধ্যে নৌকা অদৃশ্য হইয়া গিয়াছে দেখিয়া সে অবাক হইয়া গেল। ভাবিল, এত রাত্রে নৌকা ছেড়ে পান্নাবাবু গেল কোথায়? বাড়ি পৌঁছিয়া ঘরের দরজা খোলা দেখিয়া মধু খুশি হইল। ভাবিল, কাদু তাহার প্রতীক্ষায় দরজা খুলিয়া বসিয়া আছে। আমি এসেছি কাদু, আলো জাল। সে আসিয়াছে কাদুকে সোনার চুড়ি দিবার ব্যবস্থা করিয়া। 1-1.5 বছর আরামে দিন কাটানোর উপায় করিয়া ফিরিয়া আসিয়াছে। কাদু কত যে খুশি হইবে। কাদুর সাড়া না পাইয়া সে ঘুমাইয়া আছে মনে করিয়া মধুর আনন্দ একটু কমিল। নিজেই সে কাঠের বাক্সের উপর হাতড়াইয়া হাতড়াইয়া ধিয়াশলাই খুঁজিয়া প্রদীপ জ্বালিল। পর মুহূর্তে দীপালোকে ঘরের শূন্যতা প্রকট হইয়া গেল। দুচোখে অপার বিস্ময় ও আশঙ্কা নিয়ে মধু ঘরের শূন্যতা প্রত্যক্ষ করিল। এত রাত্রে মানুষের ঘর কি করিয়া এভাবে খালি হইয়া যায় এ যেন হঠাৎ সে বুঝিতে পারিল না। বিছানায় কাদু নেই, দড়িতে কাদুর কাপড় দুখানা নেই, বড় টিনের তোরঙ্গের উপর বেতের ঝাঁপিটা নেই। মধু সহসা ব্যাকুলভাবে টিনের তোরঙ্গটা খুলিল। ভিতরে কাদুর কাপড় কখানা ছিল, একটা পিতলের পানের ডিবায় সোনার মাকড়ি ছিল, আংটি ছিল, সেগুলোও অদৃশ্য হইয়া গিয়াছে। মধুর মনের উত্তেজিত আনন্দ সহসা নিঝুম হইয়া গেল। টাকা ও নোট ভরা বালিশের খোলটি পায়ের কাছে মাটিতে পড়িয়াছিল। সেদিকে তাকাইয়া তাহার মনে হইল আবার তাহার জ্বর আসিতেছে। সহসা মধু বিকট হাসি হাসিল। রাখালের ঘরের দিকে চলিবার সময় যে যুক্তি দিয়া নিজের চৌর্যবৃত্তিকে সে সমর্থন করিয়াছে, সেই কথাটি হঠাৎ তাহার মনে পড়িয়া গিয়াছে। জগতে চোর নয় কে? সবাই চুরি করে। জগতে চোর নয় কে? এই প্রশ্নের উত্তর নিজের বুকে হাত রেখে দেওয়া বোধহয় সত্যি কঠিন। একটু সুখ বা স্বাচ্ছন্দ্যের জন্য আমরা যাকে কম্প্রোমাইজ বা প্র্যাকটিক্যাল ডিসিশনের নাম দিই, সেটাও কি একরকম চুরি নয়? সাহিত্যের এটাই সৌন্দর্য, জানেন তো। কঠিন সত্যিগুলোকেও অনায়াসে সামনে এনে দেয়, তাই না? আপনারা কি বলেন? হোক না একটু আলোচনা, মত বিনিময়। আর আমি সেই ফাঁকে চট করে আরেকটা চোরকে ধরে আনি। আমি সুমন, আজ এখানেই বিদায় নিলাম। ভালো থাকবেন।